কোনো বস্তু এখন আছে, এটাই এখন মানুষ ভুলতে বসেছে। যারা রাজ্য সরকার পরিচালনা করেছেন এবং যে আমলারা তাদের সঙ্গ দিয়েছেন, তারা কোন অবস্থায় রাজ্যকে নিয়ে পৌঁছেছে এমনই জায়গায় যে আর কি এ ধরনের কোনো ঘোষণায়, এ ধরনের কোনো বিবৃতিতে, কোনো নির্দেশিকায় আর মানুষের কাছে কোনো নতুন আশার আলো সঞ্চার করতে পারে না, আর মানুষের কোনো উৎসাহ নেই। হুমায়ুন কবির আবার বিস্ফোরক, তিনি বলছেন আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আমাকে বেশি কথা বলতে দেওয়া হচ্ছে না, আমাকে বাধা দেওয়া হচ্ছে, জেলা স্তরে সমন্বয় বাধা পাচ্ছি কথা বলতে গিয়ে। তো ওদের ব্যাপার, ওদের পারিবারিক বিষয়। হুমায়ুন কবির অনেক দল করেছেন, ওর একটা অভিজ্ঞতা বেশি অনেক কটা দলে থাকার জন্য। এখন তৃণমূলের মধ্যে উনি ওনার অবস্থান স্পষ্ট করেছেন, ওরা বুঝবে। আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই, মানুষেরও কোনো উৎসাহ নেই। শঙ্করাঢ্য দুবাইতে তার নিজের নামে এ আছে সম্পত্তি এবং তার ছেলের নামেও এত কিছু শঙ্করাঢ্যর নামে। 2012 থেকে একটা ধারাবাহিক লুট করে চলেছে। ভারতবর্ষের সর্বকালীন সর্ববৃহৎ দুর্নীতি যেটা প্রমাণিত হবে আগামী দিনে, সেই রেশন কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারির লুটের একজন বড় অংশীদার, যার সঙ্গে গোটা প্রশাসন যুক্ত ছিল, তার দুবাই শুধু থাকলে হবে কেন? খুঁজলে লন্ডনেও পাওয়া যাবে হয়তো। নওশাদ বলছে আমাকে অর্থ দপ্তরে দায়িত্ব দিন, আমি 6 মাসের মধ্যে রাজ্যে আর্থিক হাল বদলে দেবো, পরের দিন কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, না হলে রাজনীতি ছেড়ে দেবো। এটা ওদের ব্যাপার, ওদের দলের বিষয়। বিজেপির এ নিয়ে কোনো উৎসাহ নেই। দাদা, নওশাদ বলছে 2026-এ পাখির চোখ করুন, তৃণমূল বিজেপি ঠিক করে নিন কে বিরোধী দলনেতা হবেন। এই সরকারকে আমরা 2026-এ আসতে দেবো না, ডায়মন্ড হারবারে লড়াই করে জিতবো, 2024-এ ভাইপোকে পরাজিত করে বাড়িতে পাঠাবো। দেখুন, 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির সাংসদই দিল্লি যাবে। আইএসএফ লড়াই করছে, নওশাদ ভালো ছেলে, বিপরীত পরিস্থিতির মধ্যে রাজনীতি করছে, কিন্তু আমাদের অবস্থান ভিন্ন, রাজনীতিগতভাবে আমাদের মধ্যে ভিন্নতা আছে। সে তার দলের কথা বলতেই পারে, কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থীই জয়ী হবে। বিজেপি তৃণমূলের বিদায় ঘন্টা বাজাতে হবে। হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী, বিজেপি তৃণমূলের বিদায় ঘন্টা বাজাতে হবে। সময় এলে দেখা যাবে, সময় এলে মানুষ যেটা ঠিক করবে, তারই মৃত্যু ঘন্টা, বিদায় ঘন্টা এ সমস্ত বাজিয়ে দিতে পারে। তবে আমাদের অবস্থান একটা জায়গায়, যে ঘন্টার মতো দোলাদুলি বিজেপি করে না। কাল সংহতি যাত্রা শহরে সাজো সাজো তৃণমূল, সম্প্রীতির স্লোগানে পোস্টার প্লেট, 6 লাখ কলকাতা। কালীঘাটে আরতি সেরে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত রুটম্যাপ, গুরুদুয়ার, গির্জা, মসজিদ ঘুরে পার্ক সার্কাসের সভা মমতা। তো আসল উদ্দেশ্য হচ্ছে পার্ক সার্কাস, লক্ষ্য পার্ক সার্কাস। সকালে জয় মা কালী, আর সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়ে হাত মাথার ওপরে তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। এটাই তো সম্প্রীতির পদযাত্রা, ওটা বিভাজনের পদযাত্রা, ওটা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার যাত্রা, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার যাত্রা। তৃণমূল বলছে যে বিভাজনের রাজনীতি তৃণমূল করে না, বিভাজনের রাজনীতি বিজেপি করে, এবং সেই জন্য রাম মন্দিরকে তারা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে। আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে কালকে পদযাত্রা করব। সর্বধর্মটা তৃণমূল যেভাবে বোঝে সেভাবেই বোঝার চেষ্টা করেছে। বিজেপি রাম মন্দিরকে রাজনৈতিক ইস্যু বানাচ্ছে, তো বিজেপিকে মন্দির নিয়ে যদি রাজনৈতিক আক্রমণ করে, বিজেপি কি হরিনাম সংকীর্তন দিয়ে তার উত্তর দেবে? তো রাজনীতির ভাষাই তার উত্তর দিচ্ছে। সেই তো 1989 সাল থেকে শুরু হয়েছে, 1992, 96, 98, এত বছর পেরিয়ে গেল, আমরা তো আমাদের অবস্থানে ঠিক আছি। রাম স্বগৃহে প্রতিষ্ঠিত হচ্ছেন, বিরোধীরা কলকাতা নিয়ে বেরিয়ে পড়ে চারিদিকে আগেও বিরুদ্ধাচারণ করেছেন, এখনও করবে। এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। সত্য একটাই, আগামীকাল 22 তারিখ গর্ভগৃহে রামচন্দ্র, আর সামনে দেশের প্রধানমন্ত্রী, আরও অনেকেও থাকবেন। রাম মন্দির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মিছিল রয়েছে, তৃণমূল কংগ্রেসের রয়েছে। সেই জায়গা দিয়ে দেখা যাচ্ছে আগামী তো সোমবার সাধারণ মানুষের স্বাভাবিকতার অফিস কাছে যাবে, রাজ্য সরকারের মন্ত্রী, তারা রাস্তাও যানজট হবে, পুলিশও একেবারে। সারা দেশের তো বিভিন্ন রাজ্য ছুটি দিয়েছে, কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল, তারাও তো ছুটি ঘোষণা করেছে। সারা পৃথিবীতে একটা খুশির আবহ, সারা ভারতবর্ষের মানুষ এটাকে উদযাপন করছে। পশ্চিমবঙ্গে তো সবসময় ছুটি থাকে, খালি কালকের দিনেই যত কড়াকড়ি, কালকেই পরীক্ষা,
কালকের দিনই বিভিন্ন গ্রামগঞ্জে বিদ্যুৎ থাকবে না তার ঘোষণা, কিন্তু এ রাজ্যে হচ্ছে পরিকল্পিতভাবে। রাজ্যের পক্ষ থেকে তো মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করা হয়েছিল যাতে ছুটি ঘোষণা করা হয়, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিরামী না না, এই সরকারটা রাম বিরোধী সরকার, সেটা তারা প্রমাণ করতে চায়। এরা ভারতীয় সংস্কৃতি বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, কারণ এরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলবে, বলবেন তোমরা অসুরক্ষিত, তাই সংঘবদ্ধ হও, একজোটে তৃণমূলকে ভোট দাও। এটাই তো রাজনীতি। এবার উল্টো দিকে যারা থাকবেন তারা যদি এখন সংঘবদ্ধ হয়ে যান, তাহলে সেটা কি খুব একটা সুস্থ স্বাভাবিক বিষয় হবে? এই বিভাজন কারোর কাছে কাম্য নয়। তৃণমূল এই বিভাজনের রাজনীতিটা করছে। দাদা, ধর্নার 360 দিন, কেন্দ্রীয় ডিএ আদায়ের নাচর সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল সমাবেশের পর পেরিয়েছে ডেডলাইনও। কাল থেকে আমরণ অনশনে 4 আন্দোলনকারী। দেখুন, আন্দোলনকারীরা আন্দোলন করবেন, কিভাবে করবেন, কখন করবেন, কোথায় করবেন, কিন্তু তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে সম্প্রীতি যাত্রা। তো কে ডিএ নিয়ে আন্দোলন করলো তাতে কিছু এসে যায় না। তৃণমূলের পার্ক সার্কাসের এই মুহূর্তের মিটিংটা অনেক বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ, তারা সেইভাবেই কাজ করছেন। অনুষ্ঠান শুরুর আগেই কোপ, প্রিন্সেপ ঘাটে পদ্মের সঙ্গীত উৎসবের ছন্দপতন, পুলিশি আপত্তি, কাল অনুষ্ঠানের স্থগিতাদেশ, অনুমতি নেই পাল্টা থানার। আরেকবার, অনুষ্ঠান শুরুর আগে কি অনুষ্ঠান? প্রিন্সেপ ঘাটে পদ্মের সঙ্গীত। একটা রাজনৈতিক দল অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ, হিংস্র, পশ্চিমবঙ্গে প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় এসে গেছে। তারা বিরোধী নেতার সভা করতে দেয় না, বিরোধী দলের রাজ্য সভাপতির মিছিল বন্ধ করে দেয়। তো সুতরাং তারা এখন পর্যন্ত এগিয়ে গিয়ে এখন গান বাজনার উপরও তাদের কোপ নেমে এসেছে। এই জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর আমলে যেটা হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত বন্ধ, কিশোর কুমারের গান বন্ধ, খবরের কাগজের সম্পাদকরা জেলে, তো এখন তাদেরই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল, তো তারা এটা করবে, এটা স্বাভাবিক আছে। আইএসএফ একটি দল, তার একটা মাত্র বিধায়ক, মনে হয় যদি তিনি মানে বিধায়ক একজন যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে দায়িত্ব দিলে 6 মাসের মধ্যে হাল বদলে দেবে। আর ঠিক এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বলছি, নওশাদ আজকে বলেছে যে এই যে রাম মন্দির নিয়ে, রাম মন্দির শব্দটা উচ্চারণ করেনি, বলেছে যে গোটা রাজ্য জুড়ে বিজেপি নানাবিধ সমাবেশ করছে, অনুষ্ঠান করছে, সেগুলো তো হচ্ছে, কিন্তু আইএসএফ কোথাও কিছু করতে গেলে এবং মুখ খুললে সঙ্গে সঙ্গে আইএসএফকে বলা হয় বিজেপির দালাল, মুসলমানের পার্টি। না না, আমরা আইএসএফকে মুসলমানের পার্টি বলে চিহ্নিত করে দিইনি। হ্যাঁ, নিঃসন্দেহে তার উৎপত্তি স্থলটা ওই সম্প্রদায়ের মধ্যে থেকে, তাদের অধিকাংশ সমর্থক বা অধিকাংশ সদস্য তাদেরই মধ্যে থেকে, কিন্তু কাউকে কোনো ধর্মাবলম্বী বলে দাগিয়ে দিয়ে তার বিরুদ্ধাচরণ করে রাজনীতি করা, এটা বিজেপির রাজনীতি নয়, এগুলো তৃণমূল কংগ্রেস করে থাকে। কি কারণে তৃণমূল কংগ্রেস আইএসএফের বিরুদ্ধাচরণ করছে সেটা তৃণমূল কংগ্রেস উত্তর দিতে পারে। আমরা তো চাই পশ্চিমবঙ্গে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ ঐক্যবদ্ধভাবে আগামী 2024 সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধাচরণ করুক। ভাঙড় তো ভাঙড়ই আছে, কেন শৌকত মোল্লা তিনি নিজে বলছেন যে আজকে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, অসুবিধা নেই, কিন্তু কিছু ঘটলে তাকে আইএসএফ কে দায়িত্ব নিতে হবে। মানে এর কি আর শেষ কোথাও হবে? আর ওখানে আইএসএফ এর মিটিংকে দেখবার জন্য অত্যাধুনিক ক্যামেরা বসে গেছে। প্রত্যেকটা সদস্য ভেতরে ঢুকবে, তাকে চিহ্নিত করবার ব্যবস্থা হয়েছে, আর সেই পুলিশ এতদিন পর্যন্ত শাহজাহানকে ধরতে পারল না। তো এটাই তো তৃণমূল, এটাই সরকার। তো এই সরকারে একজন মানুষ যাকে মুখ্যমন্ত্রী বোমাবাজ বলে প্রতিষ্ঠিত করেন সরকারি মিটিংয়ে, তাকে আবার তিনি বিধায়ক বানিয়ে দেন। এখানে তো এইসবই হবে। রাম মন্দিরে, কলকাতার রাম মন্দির, গিরিশপাড় থানার থেকে প্রচুর সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভি আগেই বাইরে ছিল, বাইরে লাগানো হলো সাধারণ বেশি। এখন রামের নামে যদি কেউ আতঙ্কিত হয়ে যায়, গোটা প্রশাসন, কিছু পুলিশ ভয়ে করছেন, কিছু পুলিশ চাটুকারিতার কারণে করছেন, আর কিছু পুলিশ ভক্তিতে করছেন। এই যাদের মধ্যে এতটা বেশি রামবিরোধী ভক্তির সঞ্চার হয়েছে, তাদের আমরা চিহ্নিত করছি, তাদের নাম লেখা আছে। ঠিক সময় তারা ঠিক ব্যবহার যেটা পাওয়া দরকার সেটা পাবেন। 1 বছর সময় আছে। 83 নম্বর কলকাতা পুরসভা 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কালীঘাটের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন কথা বলা হচ্ছে যে তৃণমূলই শেষ কথা বা এরকম। যেমন একটা পোস্টারে লেখা রয়েছে যে মানে ব্যঙ্গ করে
যে ছাড় আমায় ছাড়, আমাকে নিজের ক্ষমতায় অন্তত একটা নির্বাচন লড়ে দেয়, মোদিজি এবং রামের ছবি দিয়ে রাখ। সবটাই তো মানুষের সামনে আছে। তৃণমূল যা করছে সেটা মানুষের সামনে করছে, প্রকাশ্যে করছে, মানুষ দেখছেন, উত্তর মানুষ দেবে। যারা এগুলো একটু অতিমাত্রায় করেন একটু লক্ষ্য রাখুন না, তারা 1 বছর 1.5 বছর পরে এই তৃণমূলের পোস্টার ব্যানার নিয়ে কতটা সক্রিয় থাকেন কালীঘাট অঞ্চলে। দেবাংশ একটা পোস্ট করে বলেছে, আমরা হচ্ছি মায়ের উপাসক, দুর্গা মায়ের উপাসক, আর দুর্গা মায়ের উপাসনা করেই রামচন্দ্র যুদ্ধে গিয়েছিল। সুতরাং আমরা খোদ মালিকের সঙ্গেই আছি। জেনারেল ম্যানেজার তো অটোমেটিক আমাদের সঙ্গে থাকে, জেনারেল ম্যানেজার তো অটোমেটিক। এ ধরনের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো রাজনৈতিক আগ্রহ আমাদের নেই। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাম মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিলের ডাক দিয়েছে, সেটাকে সমর্থন জানিয়ে তার সঙ্গ দেওয়ার কথা বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সমর্থন করে তার সংহতি যাত্রা অংশ নেওয়ার কথা জানিয়েছে। এরকম কোনো ট্রাস্টের কথা আগে কোনোদিন শুনিনি। তো তারা যদি বিভাজন যাত্রায় সামিল হতে চান হতে পারেন, কারণ পশ্চিমবঙ্গে জাতপাতের নামে ছোট ছোট টুকরো টুকরো রাজনীতি তো কোনোদিন হয়নি। তৃণমূল যদি ওটাও এখন শুরু করতে পারে, ব্রাহ্মণ আলাদা হরিজন আলাদা, তাহলে করবে। শুনে